নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা দুটো জনপ্রিয় কোম্পানি সম্বন্ধে। শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে আছেন অথচ এই দুটি কোম্পানি সম্বন্ধে জানেন না এমন ইনভেস্টর খুব কমই আছেন। কোম্পানি দুটির মধ্যে প্রথম কোম্পানিটি হলো সিডিএসএল এবং দ্বিতীয় কোম্পানিটি হলো বিএসই লিমিটেড। প্রথমে জেনে নেওয়া যাক এই সিডিএসএল কোম্পানিটি কী। সিডিএসএল কোম্পানির ফুল ফর্ম এখানে দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটি কি কাজ করে? কোম্পানিটি হলো ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল ভল্ট ফর সিকিউরিটিজ। অর্থাৎ আপনি যে শেয়ার বা সিকিউরিটি কেনেন তার একটা ডিজিটাল ভল্ট হিসাবে এরা কাজ করে। অর্থাৎ এরা আপনার কেনা শেয়ারকে এটা ব্যাংকের মতো হয়ে এরা জমা রাখে। বলছে ইট অ্যালাউজ ইনভেস্টর টু স্টোর, ট্রান্সফার অ্যান্ড সেটেল সিকিউরিটিজ ইলেকট্রনিক্যালি। অর্থাৎ ডিজিটাল ফর্মে এরা আপনার কেনা সিকিউরিটি বা শেয়ারকে স্টোর করে রাখে। আপনি যদি কোনো প্রিয়জনকে ট্রান্সফার করতে চান সেই কাজটাও করে এবং সিকিউরিটি সেটেলমেন্টেও এরা কাজটা করে থাকে। কোম্পানির যে কাজগুলো একবার দেখে নেওয়া যাক ছোটোভাবে। কোম্পানির যে কাজগুলো সেটা হলো স্টোর সিকিউরিটি, অর্থাৎ এরা আপনার কেনা সিকিউরিটিকে জমা রাখে। ব্যাংক যেমন আপনাদের টাকা জমা রাখে, এই সিডিএসএল তেমনই আপনার কেনা শেয়ারকে জমা রাখে। তারপরে হলো ট্রান্সফার সিকিউরিটি, অর্থাৎ আপনার কেনা শেয়ার আপনি ধরুন কাউকে ট্রান্সফার করতে চান, সেই কাজটাও কিন্তু এই সিডিএসএল করে থাকে। এরপরে হলো সেটেল সিকিউরিটি, অর্থাৎ আপনার পোর্টফোলিওতে থাকা সিকিউরিটিকে বা শেয়ারকে এরা সেটেলমেন্ট করে। এরপরে এরা যে কাজটা করে সেটা হচ্ছে অটোমেটেড ডিভিডেন্ড পে আউট, অর্থাৎ আপনি যখন কোনো ডিভিডেন্ড পান তার জন্য যে প্রসেস, সেই প্রসেসটাকেও এই সিডিএসএল মেনটেন করে। এবং 5 নম্বর যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা করে থাকে এনশিওর সিকিউরিটি, অর্থাৎ আপনার কেনা শেয়ারের যে সিকিউরিটি দান করতে হয়, আপনার কেনা শেয়ারকে যে সিকিউরিটি দিতে হয়, সেই কাজটাও এই সিডিএসএল কোম্পানি করে থাকে। এই সিডিএসএল মূলত 4টি পিলার থেকে তাদের ইনকাম করে থাকে। এই 4টি পিলার এক এক করে চলুন আলোচনা করা যাক। প্রথম যে পিলার সেটা হলো ডিম্যাট অ্যাকাউন্ট চার্জেস। একটা ডিম্যাট অ্যাকাউন্ট চালাতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের চার্জ দিতে হয়। ধরুন আপনি প্রথম যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু তার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং ফি দিতে হয় এবং প্রত্যেক বছর বছর একটা অ্যানুয়াল মেনটেন্যান্স ফি দিতে হয়। যদিও সেই চার্জটা সিডিএসএল ডাইরেক্ট পায় না, সিডিএসএল সেই চার্জটা তোলে জিরোদা, আপস্টক, গ্রো, কোটাক, আইসিআইসিআই ডাইরেক্ট, এইচডিএফসি সিকিউরিটি এরকম ব্রোকারগুলোর কাছ থেকে। এরপরে কোম্পানির যে লাভ হয় সেটা হচ্ছে ট্রানজাকশান কস্ট থেকে। আপনি ধরুন কোনো শেয়ার কিনছেন বা বেচছেন, আপনার কেনা শেয়ারকে জমা রাখার জন্য সিডিএসএল একটা চার্জ নেয় এবং আপনি যখন শেয়ার বেচবেন তখন কিন্তু সিডিএসএল ব্যাংকের মতো সেই শেয়ারগুলোকে তাদের অ্যাকাউন্ট থেকে বার করে, তার জন্য একটা চার্জ এই সিডিএসএল নেয়। এরপরে হচ্ছে ই ভোটিং। আপনারা যারা শেয়ার মার্কেটে আছেন অনেক সময় আপনার জিমেল বা ইমেলে দেখবেন যেসব কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে আছে সেই সব কোম্পানিগুলো থেকে আপনার কাছে একটি ই ভোটিংয়ের ইমেল এসেছে। এই ই ভোটিং আসলে কি? যখন কোনো কোম্পানি কোনো সিদ্ধান্ত নিতে চায় তার জন্য কিন্তু প্রতিটা শেয়ার হোল্ডারের কাছ থেকে তাদের পারমিশন নিতে হয় বা ভোটিং করাতে হয়। সেই ই ভোটিং প্রসেসটাকেও এই সিডিএসএল মেনটেন করে থাকে। এরপরেও এদের যে ইনকাম সেটা হচ্ছে কেওয়াইসি থেকে ইনকাম করে। আপনি যখন প্রথম কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যাবেন তার জন্য কিন্তু আপনাকে প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে কেওয়াইসি করাতে হয় এবং পরে ধরুন আপনি কোনো কিছু চেঞ্জ করাতে যাবেন তার জন্য একটা কেওয়াইসি করাতে হয়। এই কেওয়াইসির জন্য এরা একটা চার্জ নিয়ে থাকে আপনার থেকে। এছাড়াও এই সিডিএসএল কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ডের সঙ্গে জুড়ে আছে, বন্ড মার্কেটের সঙ্গে জুড়ে আছে, ইন্স্যুরেন্সের সঙ্গে জুড়ে আছে এবং কর্পোরেট অ্যাকশন থেকে এদের একটা বড় ইনকাম হয়ে থাকে। এই সিডিএসএল এর সবথেকে বড় কম্পিটিটর হলো এনএসডিএল। এই সিডিএসএল, এনএসডিএল এর মধ্যে এসব কোম্পানিগুলোর সবথেকে বড় সুবিধে হলো এদের যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বা ফিক্সড কস্ট। এরা প্রথমবার ইনভেস্টমেন্ট করে দেয় এবং তার থেকে কিন্তু এরা রিকারিং ইনকাম জেনারেট করতে থাকে। অর্থাৎ একবার ইনভেস্ট করে এরা বারবার কিন্তু রেভিনিউ তৈরি করছে। শেয়ার মার্কেটের সঙ্গে এদের কিন্তু একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন শেয়ার মার্কেট যখন উঠতে থাকে বা অনেক বাড়তে থাকে তখন কিন্তু এসব শেয়ারগুলো খুব দ্রুত বাড়ে এবং শেয়ার মার্কেট যখন পড়তে থাকে তখন এইসব শেয়ারগুলো অনেকটাই পড়তে থাকে। কোম্পানিতে দেখতে পাবেন 1358 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির লং টার্ম বোরিং জিরো, শর্ট টার্ম বোরিং সেটাও কিন্তু কোম্পানির এখানে জিরো। এরপরে কোম্পানির যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সেটা দেখতে পাবেন কোম্পানির কাছে 52 কোটি টাকার ক্যাশও দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপাসিটি হলো 27,096 কোটি টাকা। কোম্পানির কারেন্ট প্রাইস চলছে 1296 টাকা। কোম্পানি যে এক বছরের মধ্যে সবথেকে বেশি উঁচুতে গিয়েছিল সেই দাম হচ্ছে 1990 টাকা এবং কোম্পানির লো হচ্ছে 811 টাকা।
স্টকটির পি রেশিও বর্তমানে চলছে 48 টাকা। কোম্পানির বুক ভ্যালু দেখতে পাবেন 73 টাকা কোম্পানির বুক ভ্যালু আছে। কোম্পানির ডিভিডেন্ড yield আছে 0.72%। কোম্পানির আরওসি আছে 40% এবং কোম্পানির আরওই হচ্ছে 31%। অর্থাৎ এটি একটি মোটামুটি ভালো কোম্পানি। কোম্পানির ফেস ভ্যালু আছে 10। এরপর যদি কোম্পানির কোয়ার্টারলি সেলস দেখা যায়, সেখানে দেখতে পাবেন কোম্পানির কোয়ার্টারলি সেলস যথেষ্টই বেড়েছে। 214 থেকে বের হয়েছে 241, তারপরে 257, 322 এবং 278। এই যে দেখুন ডিসেম্বর 2024 কোয়ার্টারে এদের সেলস কেন কমে গেছে? কারণ মার্কেট যখন পড়তে থাকে তখন কিন্তু নতুন করে আর সেরকম ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয় না, বা শেয়ার মার্কেটে কেনার সংখ্যাটা অনেক কমে যায়। এই সিডিএসএল এর মেন ইনকাম কিন্তু শেয়ার যে কিনছেন তারা যে ব্যাংকের মতো জমা রাখে সেইখান থেকে এদের প্রধান ইনকাম হয়। তাই এরকম যখন দেখবেন মার্কেট পড়তে থাকছে তখন এদের কিন্তু সেলস, অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট সবই কমে যায়। কোম্পানির এরপর অপারেটিং প্রফিট দেখতে পাবেন 130 কোটি টাকার অপারেটিং প্রফিট হয়েছে 148, তারপরে 154, 200। এই কোয়ার্টারে আবার দেখতে পাবেন 161 কমেছে অপারেটিং প্রফিট। এরপর যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, সেখানে দেখতে পাবেন 107 কোটির নেট প্রফিট হয়েছিল 129, তারপরে 134, তারপরে 162। আর এবারে শেয়ার মার্কেট ক্র্যাশের কারণে কিন্তু এদের নেট প্রফিট কমে হয়ে গেছে 130। এরপর যদি কোম্পানির ইয়ারলি সেলস, এক্সপেন্সেস এসব দেখেন, দেখতে পাবেন 344-এর সেলস এদের হয়ে গেছে 551, তারপরে 555, তারপরে 812। এটা টিটিএম 1099, অর্থাৎ এইটা হলো লাস্ট 4টে কোয়ার্টারের টোটাল। এরপর যে কোম্পানির অপারেটিং প্রফিট সেটা হচ্ছে 212 কোটি, তারপরে 365 কোটি, তারপরে 319 কোটি, তারপর 488 কোটি, আর তারপরে হচ্ছে 663 কোটি। ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির যে প্রফিট সেটা দেখতে পাবেন 260, তারপরে 409 কোটি, তারপরে 365 কোটি, তারপর 556 কোটি, তারপরে হচ্ছে 736 কোটি। এরপরে সরকারকে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা হচ্ছে 201 কোটি, তারপরে 312 কোটি, তারপরে 276 কোটি, তারপর 420 কোটি এবং তারপরে হচ্ছে 555 কোটি। এরপর যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখা যায়, সেখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে এই কোম্পানির 15% শেয়ার আছে, এফআইআই এর কাছে আছে 17%, ডিআই এর কাছে আছে 19% এবং পাবলিকের কাছে 48% শেয়ার রয়েছে। এরপরে আসি আমাদের দ্বিতীয় কোম্পানি বিএসই লিমিটেডের কাছে। বিএসই লিমিটেডের যে প্রধান রেভিনিউ সেটা আছে ট্রানজাকশান কস্ট থেকে। বিএসই যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আপনাকে ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকে। আপনি যে কোনো শেয়ার কিনছেন বা বেচছেন, তার জন্য যে একটা জায়গা বা মার্কেটের দরকার বা এক্সচেঞ্জের দরকার, সেটার কাজ করে থাকে এই বিএসই। এই বিএসই হলো একটি স্টক এক্সচেঞ্জ। এই স্টক যে এক্সচেঞ্জ করা হয়, কেনা বেচা করা হয়, এই যে তারা একটা ট্রেডিং ফ্লোর প্রোভাইড করছে, তার জন্য এরা কিন্তু সবার থেকে একটা চার্জ নিচ্ছে। এই চার্জ থেকে এদের একটা বড় ইনকাম জেনারেট হয়। এরপরে হচ্ছে কোম্পানি ইনকাম করে থাকে সেটা হচ্ছে লিস্টিং ফি থেকে। অর্থাৎ কোনো কোম্পানি যখন বিএসইতে প্রথমবার লিস্ট হয়, তার জন্য সেই কোম্পানি থেকে বিএসই একটা বড় চার্জ নেয় এবং প্রত্যেক বছর বছর কিন্তু সেই কোম্পানি বিএসইকে একটা চার্জ দিয়ে থাকে। সেইখান থেকে একটা বিএসই বড় টাকা ইনকাম করে থাকে। এরপরে যে এদের ইনকাম, তারা বিভিন্ন ব্রোকারকে এবং মিউচুয়াল ফান্ডকেও তাদের মার্কেট ডেটা প্রোভাইড করে থাকে। সেই ডেটা প্রোভাইড করার জন্য এরা একটা চার্জ নেয়। এছাড়াও বিএসই তাদের যে স্টার মিউচুয়াল ফান্ড আছে সেইখান থেকেও একটা বড় ইনকাম জেনারেট করে। এছাড়াও বিএসই কোম্পানি বর্তমানে ইন্স্যুরেন্স সেগমেন্ট, কমোডিটি সেগমেন্ট এবং এসএমই সেগমেন্টেও বড় অংশ নিয়েছে। আপনারা অনেকে দেখবেন বর্তমানে যে বহু এসএমই আইপিও আসছে তারা কিন্তু বিএসইতে লিস্ট হচ্ছে। এই এসএমই কোম্পানিগুলোর কাছ থেকে বিএসই একটা বড় টাকা চার্জ করে। এই বিএসইর সবথেকে বড় কম্পিটিটর হলো এনএসই। এনএসইতে দেখতে পাবেন ট্রেডিং ভলিউমও সবথেকে বেশি, লিকুইডিটিও সবথেকে বেশি থাকে। এই বিএসইর পক্ষে সবথেকে ভালো যে খবরটি হলো, এরা স্টক ছাড়াও বর্তমানে বন্ড, কমোডিটিস, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে এদের অংশগ্রহণ বাড়িয়ে চলেছে। চলুন বিএসইর একটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখে নেওয়া যাক। কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখতে পাচ্ছেন 4,462 কোটি টাকার কোম্পানির কাছে ক্যাশ আছে। কোম্পানির কাছে 3,275 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস আছে। কোম্পানির যে লং টার্ম বোরিং সেটাও দেখতে পাবেন জিরো। কোম্পানির যদি শর্ট টার্ম বোরিংয়ের দিকে দেখেন, সেটাও কিন্তু কোম্পানির জিরো। এসব কোম্পানিগুলোকে সেরকম ধার নেওয়ার বা ডেব্ট নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এসব কোম্পানিগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। একবার ইনভেস্টমেন্ট করার পর থেকে এদের আর খুব বেশি কিছু ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয় না, তাই এদের ধারেরও সেরকম প্রয়োজন হয় না। এদের কাছে যে ক্যাশ থাকে সেই ক্যাশ দিয়েই এদের কাজ মিটে যায়। কোম্পানিটির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন, কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপাসিটি 76,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপাসিটি আছে, অর্থাৎ এটি একটি প্রায় লার্জ ক্যাপ কোম্পানি। স্টকটির কারেন্ট প্রাইস চলছে 5,626। স্টকটি যে হাই লাগিয়েছিল এক বছরে সেটি হচ্ছে 6,133 এবং এক বছরের মধ্যে সবথেকে লো 1941। কোম্পানির বর্তমান যে পি রেশিও সেটা হচ্ছে 81। কোম্পানির বুক ভ্যালু চলছে 274।
কোম্পানির ডিভিডেন্ড yield এখানে দেখতে পাচ্ছেন 0.26% মতো এটা ডিভিডেন্ড দিয়ে থাকে। কোম্পানির ROCE 20%, কোম্পানির ROE 15%। 2 কোম্পানির ফেস ভ্যালু। তবে ভিডিও শেষে অবশ্যই ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নই। তাই কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।